নীলু অনেকক্ষণ ধরে অভিকে ডেকেও কোনো সাড়া না পেয়ে ওর কানের সামনে গিয়ে জোরে চেঁচিয়ে ডাকে, এই যে শুনছেন? নীলাশার এমন কান ফাটানো চিৎকারে অভি তো থতমত হয়ে গেছে। একটু সামলে নিয়ে রাগ দেখিয়ে বলে ওঠে, আরে আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বলুন তো? আমার কানের পর্দার সর্বনাশ করে আমাকে কালা বানাতে চাইছেন নাকি? হ্যাঁ, এত জোরে চেঁচানোর হয়েছেটা কি? নীলাশাও এবার গলা চড়ায়, এ শুনুন, কাণ্ডজ্ঞান আমার যথেষ্ট আছে, আপনার নেই, বরং লোককে দোষ দেবার আগে নিজের দিকে দেখুন আগে। এতক্ষণ ওদের দুজনের এই ঝগড়া খুনসুটি বেশ উপভোগ করছিলেন অনুরাধা দেবী, কিন্তু পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে দেখে এবার তিনি রেফারি হিসেবে মাঠে নামেন। এই দুজনকেই বলছি, থাম তোরা এবার, দুজনেরই বয়স তো কম হলো না, তাহলে সেই স্কুলের বাচ্চাদের মতন কথায় কথায় এত ঝামেলা কেন করিস তোরা? অনুরাধা দেবীর ধমক খেয়ে দুজনেই হাওয়া বেরোনো বেলুনের মতো চুপসে গেল। না, সেদিন দুজনেই আর কোনো কথা বলার সাহস পায়নি। এই খুঁটিনাটি বাদ দিলে দিনটা বেশ ভালোই কেটেছিল ওদের। নীলাশার করা রান্না আর তার সঙ্গে মায়ের হাতের স্পেশাল পায়েস অভি সবটাই বেশ জমিয়ে খেয়েছিল, কোনো রকম খুঁতখুঁতানি ছাড়াই। সময় ছুটছে তার নিয়মে, চোখের নিমেষে কেটে গেছে আরও কয়েকটা দিন। এই কদিনে বেশ কিছু ঘটনাও ঘটেছে, চলুন সেগুলোই একটু শুনে নেওয়া যাক। রোজ সকালের মতোই সেদিন সকালে অভি অফিস যাবার জন্য তৈরি হচ্ছিল, আর ওর খাবার দাবার গুছিয়ে রেখে অনুরাধা দেবী গেছিলেন পাশের মন্দিরে পুজো দিতে। নীলাশার সকালে কয়েকটা টিউশন পড়ানোর থাকে, তাই ও যাবার আগে ওর মনির সাথে দেখা করতে এসেছিল। অনেকবার ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবল মনি বোধহয় অভিরাজের ঘরে আছে, কারণ ও আগেও লক্ষ্য করেছে অভির ঘরে কেউ থাকলে বাইরে থেকে ডাকলে তেমন শোনা যায় না ভালো। তাই ও মনিকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালো। মনি, ও মনি, আমি বেরোচ্ছি, আজ ফিরতে একটু দেরি হবে আমার, ওদের পড়িয়ে একবার ব্যাংকে যাব, তুমি খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না কিন্তু, আসছি কেমন? এতক্ষণ এক নাগারে বকবক করে সামনের দিকে তাকাতেই ওর চোখ দুটো আপনা আপনি গোল গোল হয়ে গেল। আর অপরজনের অবস্থা তো আরও শোচনীয়। সে তো এত বকবকানির চোটে নিজের বর্তমান অবস্থার কথা ভুলে মেরে দিয়ে ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। ওর ঘোর ভাঙল সামনে থেকে ছুটে আসা বাক্য মানে বিদ্ধ হয়ে, ও ভগবান, সকাল সকাল কি সব দেখে ফেললাম, এবার সারাদিন খারাপ কাটবে আমার, ধুর এই অভদ্রলোক। আপনার একটু লজ্জা নেই নাকি? আপনি একটা মেয়ের সামনে এমন অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন যে। এতটা বলেই থামেও, তারপর হঠাৎ কিছু মনে আসায় মুখ চাপা দিয়ে জিভ কাটে। মানে এতক্ষণে মহারানীর খেয়াল হয়েছে যে উনি নকরা করেই অভির ঘরে হানা দিয়েছিলেন, কিন্তু নিজের দোষ তো স্বীকার করা যাবে না, তাই আবারও এলোমেলো কিছু কথা বলতে থাকে। আসলে হয়েছে কি, অভি সবে মাত্র স্নান করে বেরিয়ে শার্টটা গায়ে গলিয়েছে, আর তখনই ঝড়ের গতিতে আমাদের মহারানীর প্রবেশ, আর তারপরই ওই উপরিউক্ত ঘটনাটির আবির্ভাব। এতক্ষণে অভির ঘোর কেটেছে, বেশ ভালোই লজ্জা পেয়েছেও, কিন্তু প্রতিপক্ষের কাছে তো তা স্বীকার করা যাবে না, তাই মুখটা গম্ভীর করে কিছু কথা ছুড়ে দেয় অপরজনের দিকে। এই যে মিস, অনেকক্ষণ ধরে আপনার এই বাঁকা কথাগুলো হজম করছি, কিন্তু আর পারলাম না। কি যেন বলছিলেন? আমি নাকি অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছি একটা মেয়ের সামনে? তো আমি আমার ঘরে যা খুশি করতে পারি, যা ইচ্ছে পড়ে থাকতে পারি, তা বলে আপনি হুটহাট করে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের ঘরে নকনা করে ঢুকে যাবেন? আর কি যেন বলছিলেন, আমার নাকি লজ্জা নেই? লজ্জা নাকি নারীর ভূষণ, কিন্তু আপনার তো বোধহয় ওসব নেই, নইলে কি আর একজন অর্ধনগ্ন পরপুরুষকে দেখেও এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন? আমি না হয় একটু বেশি হ্যান্ডসাম, তা বলে এমন করে দেখতে হবে? আমার তো নজর লেগে যাবে ম্যাডাম। ব্যাস, এই কথাগুলোই নীলাশাকে ভড়কে দেবার জন্য যথেষ্ট ছিল। বেচারির মুখটা তো পুরো দেখার মতো ছিল, আর ওকে এমন অপ্রস্তুত হয়ে চলে যেতে দেখে অভি তো হেসে অস্থির, পারলে দু চারবার হেসে গড়াগড়ি দিয়ে দেয় আর কি। নিজের মনে বিড়বিড় করে বলে, আমি জানতাম মহারানীর মাথায় স্ক্রুগুলো সামান্য ঢিলা আছে, কিন্তু এখন তো দেখছি ওর মাথার সব কটা স্ক্রু খুলে পড়ে গেছে। তবে হ্যাঁ, নীলাশার হালকা লজ্জামাখা মুখটা দেখতে কিন্তু ওর বেশ লাগছিল, সেটা অভি অস্বীকার করতে পারবে না, অবশ্য চায়ও না। নীলুর প্রতি ওর যে একটা অনুভূতি ধীরে ধীরে গড়ে উঠছে, সেটা এখনও বেশ ভালোই উপলব্ধি করতে পারে। তবে মিস ঝগড়ুটোকে রাগাতে ওর হেব্বি মজা লাগে। এই ঘটনার পর নীলু আর অভির মুখোমুখি হয়নি, মানে সুকৌশলে এড়িয়ে গেছে ওকে। যতই মুখে ফটর ফটর করুক না কেন, অভিকে ওরকম অবস্থায় দেখে ওর সাময়িক একটা ঘোর লেগেছিল, আর একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছিল ওকে, যা ও চাইলেও অস্বীকার করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এই কদিনে। একদিন অনুরাধা দেবী আর নীলু দুপুরের খাওয়া দাওয়া মেটানোর পর গল্পে ডুবে আছে, এমন সময় নীলুর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরার পর জানতে পারে যে ওর বাড়িতে ওর নামে একটা খাম এসেছে ব্যাংক থেকে। মনি, আজ বিকালে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে।
বিকাশ কাকু মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকেন উনি ফোন করেছিলেন জানো, মনে হচ্ছে জয়েনিং লেটারটা এসেছে। বিকালে বাড়ি থেকে সেদিন খামটা নিয়ে এসেছিল। হ্যাঁ সত্যি ওটা জয়েনিং লেটারই ছিল। মণি অভি ওদের জানাতেই ভীষণ খুশি হয়েছিল ওরা। তবে কিছুক্ষণের মধ্যে আরেকটা খবর শুনে দুজনের মুখে বিষাদের ছায়া নেমে এসেছিল। অবশ্য একজন সেটা প্রকাশ করলেও অপরজনের মনের চাপা কষ্টটা মুখের হাসির আড়ালেই চাপা পড়ে গেছিল। মণি, জয়েনিং লেটার পেয়ে গেছি, সামনের মাসের 1 তারিখ থেকে জয়েনিং। তবে আমার পোস্টিং কলকাতার বাইরে হয়েছে জানো তো। এই কলকাতার বাইরে কথাটা বলতে গিয়ে নীলুর মুখটা এত আনন্দের মাঝেও কেমন যেন ম্লান হয়ে গেছিল। আর বাকি দুজনেরও বুকের ভেতরটাও চিনচিন করে উঠেছিল আসন্ন বিচ্ছেদের ভাবনায়। কলকাতার বাইরে, ও বাবা সে কি রে, কলকাতার বাইরে কোথায় হয়েছে পোস্টিং? শিলিগুড়ি। একটু মনমরা হয়ে জবাব দিয়েছিল নীলু। পরিবেশ হালকা করতে অভি মুখে একটা হাসি টেনে বলেছিল, অফিসের কাজে আমিও কয়েকবার শিলিগুড়ি গেছি, দারুণ সুন্দর জায়গা, কিন্তু ভালোই হলো তাহলে মাঝে সাঝে ঘুরে আসা যাবে কি, তাই তো মা? ছেলের কথায় ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন অনুরাধা দেবী। দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে নীলাশার। না, শুধু নীলাশার বললে ভুল হবে, তার সাথে ওর মনিরও ব্যস্ততার শেষ নেই। কেনাকাটা, গোছগাছ, এই সবে ভীষণ ব্যস্ত ওরা। আর আমাদের অভিবাবুর কথা না বললেই নয়। একদিকে নিজের কাজের চাপ আর অন্যদিকে বিশেষ কারোর দূরে যাবার চিন্তা, আর তার উপর আবার নতুন একটা ঝামেলা এসে জুটেছে কপালে। এই সবের চাপে বেচারার অমন চাঁদপানা মুখখানা কেমন যেন শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে দিন দিন। না, একটা কিছু করতেই হবে ওকে, কিন্তু কি যে করবে সেটাই ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। আচ্ছা চলুন দেখি ঠিক কোন নতুন ঝামেলা বেচারার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবারের সকাল, অন্যান্য দিনের ব্যস্ততায় মোড়া সকালগুলোর থেকে একটু ছুটি পাবার দিন। অভি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে চায়ের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে। অনুরাধা দেবী রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত, আর নীলাশা টিউশন পড়িয়ে সবে মাত্র বাড়িতে ঢুকেছে। ও মা, একটু চা দাও না গো, কখন থেকে বসে আছি। গোমরা মুখে বলে অভি। মা রান্নাঘর থেকে একটু ধমকে উত্তর দেয়, সময় না এলে একটু অপেক্ষা করতে হবে। আমার তো আর 10টা হাত নেই যে যখন যা অর্ডার করবে তাই মুখের সামনে সঙ্গে সঙ্গে হাজির হবে। আজ একজন আসবে বাড়িতে, রান্না করছি তার জন্য। রান্না শেষ হোক তারপর চা পাবে। মায়ের এমন আচমকা অভাবনীয় ধমক খেয়ে অভি তো পুরো চুপ। আর ওকে ধমক খেতে দেখে নীলাশা তো হেসেই অস্থির। বলছি যে মা, কে আসবে বাড়িতে আজকে? মিনমিন করে জিজ্ঞাসা করে অভি। ঘটক। মায়ের এই এক শব্দের উত্তর শুনে তো সে একেবারে বিষম খেয়ে অস্থির হয়ে গেল। বেচারা চা না পেয়ে সবেমাত্র জলের গ্লাসে চুমুক দিয়েছিল, আর তারপরে মায়ের এই উত্তর, যা শুনে গলায় জল আটকে এক বিচ্ছিরি কাণ্ড হলো। নীলাশার মুখটা দেখেও মনে হলো সেও এই ঘটকের কথা শুনে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। তবে নিজেকে সামলে নিয়ে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, ও মা মনি, ঘটক আসবে মানে? কার বিয়ের কথা হচ্ছে গো? অনুরাধা দেবী আবারও বেশ গম্ভীর হয়ে এক শব্দের উত্তর দিলেন, অভির। ব্যাস, এটা শুনেই অভির তো হাওয়া ফুস। মায়ের উপর বড্ড অভিমান হয় ওর। কোনো একদিন না হয় ও নীলাশাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই বলে মা ওকে না জিজ্ঞাসা করে মেয়ে দেখতে শুরু করে দেবে? ধুর, ওর ইচ্ছার কোনো দামই নেই এখানে। ছেলের মুখ দেখে অনুরাধা দেবীর ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু হাসলে চলবে না। ব্যাটার পেট থেকে কথা বের করার জন্য একটু ছলনার আশ্রয় তো নিতেই হবে তাকে। বেশ কয়েকদিন ধরে উনি অভির হাব ভাব বোঝার চেষ্টা করছেন। যে ছেলে নীলুকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠত, সেই এখন নীলুর প্রশংসায় পঞ্চমুখ। আবার উনি এটাও লক্ষ্য করেছেন, মাঝে মাঝেই অভি নীলুর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মা তো ছেলের মনের মধ্যে কি চলছে সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারেন তিনি। তবে অন্যজনের মনের খবর এখনো পাওয়া যায়নি তেমন। আর তাই তো এই ঘটকের আবির্ভাব। দেখা যাক তার এই অভিজ্ঞ চোখের আন্দাজ ঠিক না ভুল। মা বলছি, এই যে মেয়েটে দেখার দরকার নেই না, মানে আবার এইসব বিয়ে টিয়ের ঝামেলা। ছেলেকে কথা শেষ করতে না দিয়ে মা বলতে শুরু করলেন, আমার তো বয়স হচ্ছে নাকি, আর কতদিন আমি এই সংসারটাকে আগলে রাখবো বলতো? আর আমারও তো একজন সঙ্গীর দরকার নাকি? নীলু তো কদিন পর চলে যাবে, আর ওরও তো একদিন না একদিন বিয়ে দিয়ে দেব। তারপর ওরও নিজের একটা সংসার হবে, তখন কি আর ওর আমার জন্য সময় হবে বল? আচ্ছা একটা কথা বলতো অভি, কোনো মেয়ে পছন্দ করে রেখে দিসনি তো? না, তোদের এই জেনারেশনে দেখি প্রায় সবাই তো লাভ ম্যারেজ করে, তাই বলছি আর কি। সামনে দাঁড়িয়ে থাকা এই মা নামক মহিলাটিকে এখন বিশাল ভয় হচ্ছে অভির। ইনি সকাল থেকে যে পরিমাণ চার ছক্কা মারছেন
তাতে খুব তাড়াতাড়ি যে সেঞ্চুরি হবে তাতে কোনো সন্দেহ নেই। বাপরে, এখানে আর এক মুহূর্ত থাকলে না জানি ওকে আর কি শুনতে হবে। তার থেকে মানে কেটে পড়াই ভালো। এই ভাবনা নিয়ে অভি কিছু না বলে চলে গেল ওখান থেকে। অনুরাধা দেবী মুচকি হাসলেন, বুঝলেন তীর তাহলে ঠিক জায়গাতে গিয়েই লেগেছে। এবার শুধু অপরপক্ষের মনের হদিশ পাবার অপেক্ষা। ব্যাস, সেই শুরু। তারপর থেকে প্রায় রোজই ঘটক আসে আর একগুচ্ছ মেয়ের ছবি দেয়, আর তাদের নারী নক্ষত্র সব বলতে থাকে, উফ, এই নতুন ঝামেলা আর নিতে পারছে না অভি। দূর, এই জন্যই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। সেদিনে যদি মায়ের প্রস্তাবে নীলুর সাথে বিয়েতে রাজি হতো তাহলে আর এত ঝামেলা পোহাতে হতো না। কিন্তু ওই বা কি করে জানবে যে সেই দিনের সেই ঝগড়ুটে মেয়েটাকে, যাকে ও দুচোখে সহ্য করতে পারতো না, যার নাম শুনলে পুরনো ক্ষতগুলো আরো দগদগে হয়ে যেত, তা কি ওর নিজের মন প্রাণ দিয়ে বসবে? না, একমাত্র মাতৃদেবী পারেন এই সমস্যাকে সমূলে উপড়াতে। সুতরাং অভি ঠিক করলো মাকে নিজের মনের কথাগুলো লাজ লজ্জার মাথা খেয়ে বলে ফেলবে। তাতে যদি ওকে প্রচণ্ড রকমের বকুনি খেতে হয় তাও খেয়ে নেবে, কিন্তু বিয়ে করবে না কিছুতেই। থুরি, ওনার মনের অধিকারিণীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না কিছুতেই। মন নিয়েই যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছড়িয়ে দেব তা হয় না। তাসলিমা নাসরিন, সত্যি বাপু, মনের মতো বেহায়া জিনিস আর হয় না। আমরা না চাইতেও যখন তখন যেখানে সেখানে হারিয়ে যায়, আর তারপর তাকে খুঁজে পেতে সে কি নাজেহাল অবস্থা। বেচারা অভির কি যে হাল হয়েছে সেটা তো ওই একমাত্র জানে, আর আপনারাও এখন বুঝতে পারছেন নিশ্চয়ই। অনুরাধা দেবী আজ বাড়িতে একটা নারায়ণ পুজোর আয়োজন করেছেন। পাড়ার কয়েকজন নিকট আত্মীয়কে আসার জন্য বলেছেন। তাই আজ অভিদের বাড়িতে সকাল থেকেই ভীষণ ব্যস্ততা। সকাল সকাল স্নান সেরে ওর মনিরই একটা পাট ভাঙা শাড়ি পরেছে নীলু। ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবেন বলেছেন, তাই হাতে হাতে মণিকে সাহায্য করছে ও। ওর ঠামের সাথেও পুজোর কাজে সাহায্য করত। ওর এসব কাজ করতে বেশ ভালোই লাগে। ঠামের কথা মনে পড়তেই চোখ দুটো ছলছল করে উঠল ওর। কিরে মা, কাঁদছিস যে? ঠামের জন্য মন খারাপ করছে বুঝি? জানো তো মনি, আমাদের বাড়িতে যখন কোনো পুজো হতো ঠামের হাতে হাতেও সাহায্য করতাম আমি। আর ঠাম একগাল হেসে বলতো, ভাগ্যিস তুই আছিস ভাই, নইলে এই বুড়ো বয়সে কি করে যে একা একা সামলাতাম সব। ঠাকুর মশাই এসে যাওয়াতে আর বেশি কথা এগোলো না। দুজনেই পুজোর কাজে ব্যস্ত হয়ে গেল। কাল রাতেই অভির মাসি এসেছেন, আর উনিও ওদের দুজনের সাথে টুকটাক কাজ করে দিচ্ছেন। বাকি নিমন্ত্রিতরাও প্রায় সবাই এসে উপস্থিত হয়েছেন সেখানে। মানে এক কথায় বলতে গেলে অভিদের বাড়ি আজ পুরো গমগম করছে লোক সমাগমে। অভির মাসি মানে অনুরাধা দেবীর দিদি অবলা হালদার। উনি থাকেন উত্তরবঙ্গের মালদাতে। এত দূরত্বের জন্য বোনের সাথে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না, তাই যখনই বোনের সাথে দেখা করার একটা সুযোগ হাতে এলো, সেই সুযোগ উনি আর হাতছাড়া করতে চাননি। মালদা থেকে সোজা চলে এলেন কলকাতাতে। পুজো শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। অতিথিদের খাবার ব্যবস্থা করতে মাসিমণি বোধহয় রান্নাঘরে গেছেন, তাই ওনাকে একটু রান্নার সাহায্য করা দরকার। এই ভেবে নীলাশা ওর মণিকে বলে একটু রান্নাঘরের দিকটা সামলাতে এলো। মনির মতোই মনির দিদিও ভীষণ ভালো মানুষ। কাল রাত থেকে ওনার সঙ্গে আলাপ হয়ে কথা বলে সেরকমই মনে হয়েছে নীলুর। তবে উনি একটু রাশভারী এই যা। আসলে নীলু ওর মনির মুখ থেকে শুনেছে উনি নাকি স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন, সেই জন্যই বোধহয় এতটা রাশভারী উনি। অপলা দেবী রান্না বসিয়ে দিয়ে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ একটা মিষ্টি গলার আওয়াজে চমক ভাঙল তার। মাসিমণি, আমাকে বলুন না কি করতে হবে, আমি বরং আপনাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। উনি নীলাশার দিকে একবার তাকালেন। এই মেয়েটাকে ওনার বেশ ভালো লেগেছে। কি সুন্দর আচার ব্যবহার মেয়েটার, আর চেহারায় সবসময় একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। দেখলেই এক রাস শান্তি নামে দু চোখ জুড়ে। উনি মৃদু হেসে বললেন, আচ্ছা তুমি যখন এসেছো তাহলে এখানে একটু দাঁড়াও, তরকারিটা বসানো রইল, আমি বরং ওদিকটায় যাই। পুজো তো শেষ হতে গেল প্রায়। সকাল থেকে থুরি কাল থেকেই আরও একজনের বেশ খাটাখাটনি যাচ্ছে। নিশ্চয়ই বুঝতেই পারছেন কার কথা বলছি। ঠিক ধরেছেন, আমাদের নাকুচো হিরোর কথাই বলছি। আজ অফিসে যায়নি ও, মানে ছুটি নিয়েছে আর কি।
ফর্দ মিলিয়ে পুজোর জিনিস আনা, বাজারে গিয়ে দরদাম করে বাজার করা। বেচারা এইসব করতে গিয়ে একেবারেই নাজেহাল হয়ে আছে কাল থেকে। কিছুক্ষণ আগে মিমি মানে ওর মাসি ওকে শরবত খেতে ডেকেছিল, তখন ব্যস্ত থাকায় এখন রান্নাঘরে তার আগমন ঘটেছে। রান্নাঘরে গিয়ে মিমিকে ডাকতে যাবে এমন সময় একটা দৃশ্যে চোখ আটকে গেল ওর। নীলাশা এক মনে কিছু একটা করছে, আর ওর হাত খোপা করে রাখা চুলগুলো থেকে কিছু অবাধ্য চুল বেরিয়ে ওর মুখের সামনে ঘাড়ে পিঠে খেলে বেড়াচ্ছে। আর রান্নাঘরের গরমে বেচারি পুরো ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। এই মেয়েটার প্রতিটা রূপেই অভি ঘায়েল হয়ে যায় ভীষণভাবে। ও ভীষণ সাধারণ বলেই মনে হয় এতটা অসাধারণ লাগে ওর। না, এভাবে আর বেশি দিন নিজেকে লুকিয়ে রাখতে পারবে না ও। সামনেই দোল আসছে, সেই দিনই ওর মনের মানুষকে মনের কথা জানিয়ে দেবে। তারপর যা হবে দেখা যাবে। এতক্ষণ নিজের মনে এই সব কথা ভাবছিল অভি। মনে পড়ল ও যা করতে এসেছিল সেটা করা হয়নি। এইসবের মধ্যেই হঠাৎ ওর খেয়াল হলো নীলু নিজের মনে কাজ করায় লক্ষ্য করেনি যে ওভেনের একদিকে বসানো দুধের বাটিটা উতলে যাচ্ছে। ও একটু চেঁচিয়েই ডাকলো, নীলাশা, দুধটা উতলে যাচ্ছে দেখুন। ব্যাস, নীলাশা চমকে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে গ্যাসটা বন্ধ করতে গেল, আর তখনই ঘটে গেল একটা দুর্ঘটনা। অভি না থাকলে ব্যাপারটা হয়তো বেশি ভয়ানক হয়ে যেত, কিন্তু ও থাকায় কমের ওপর দিয়ে গেল ব্যাপারটা। অভি ডাক শুনে গ্যাস বন্ধ করতে গিয়ে নীলুর কোমর থেকে খুলে যাওয়া আঁচলের কিছুটা অংশ অসাবধানতা বশত গিয়ে পড়ল আগুনের মধ্যে। অভি নীলুর কাছেই দাঁড়িয়েছিল। দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর আগুন ধরা আঁচলের অংশটুকু রান্নাঘরের সিঙ্কে ফেলে কল চালিয়ে দিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে নীলু ভয় পেতেও ভুলে গেছে। যখন হতভম্ব ভাব কাটল তখনও নিজেকে আবিষ্কার করলো কারোর বলিষ্ঠ বাহু বন্ধনে। সেই হাতের অধিকারীর উদ্বিগ্ন গলার স্বরও কানে প্রবেশ করলো। এই নীলাশা, নীলাশা, তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো তোমার? এই কথা বলছো না কেন? আমার জন্যই হলো সব। আমি যদি না ডাকতাম তোমাকে তাহলে এমন হতো না, তাই না? অভি না থাকলে ওর সাথে আজ কি হতে পারতো সেটা ভেবে নিরাশা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সেদিন গাড়ির অ্যাক্সিডেন্ট, আর আজ আগুন থেকে বাঁচালো ওকে। না, এই মানুষটার কাছে দিন দিন ওর ঋণ বেড়েই চলেছে। কোনোদিন যদি সুযোগ হয় নিজের জীবন দিয়ে হলেও এই ঋণ শোধ করার চেষ্টা করবেও। এত কিছুর মাঝেও ও একটা জিনিস খেয়াল করলো, অভি এখনও ওকে আঁকড়ে ধরে আছে, যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে কোথাও। একটা অচেনা অনুভূতি ঘিরে ধরলো ওকে। একটা মিষ্টি ভালো লাগার আবেশে ভরে গেল মনটা। দেখতে কেটে গেছে আরও একটা সপ্তাহ। যতদিন এগোচ্ছে ততই যেন বিষণ্ণতা জড়িয়ে ধরছে নীলাশাকে। আর কটা দিন পরেই তো ওকে শিলিগুড়ি চলে যেতে হবে, আর ওখানে গিয়ে আবার সেই একাকিত্বই হবে ওর একমাত্র সঙ্গী। এই সব মনে এলেই মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ওর। আচ্ছা, শুধু কি মনির থেকে দূরে যাচ্ছে বলে এতটা মন খারাপ, নাকি এই মন খারাপের কারণের জন্য ওই গম্ভীর লোকটাও দায়ী? ধুর, নিজের চিন্তা ভাবনায় আজকালও নিজেই ভীষণ অবাক হয়ে যাচ্ছে। পুজোর দিনের ওই ঘটনাটা, তারপর দুদিন আগে ঘটে যাওয়া একটি অতি সাধারণ ঘটনা ওর মনে যে এমনভাবে প্রভাব বিস্তার করবে সেটা ওর চিন্তা ভাবনারও বাইরে। কি সব আবোল তাবোল ভাবতে থাকে সারাটা দিন ধরে। অভিরাজের জন্য শুধু শুধু কেন ওর মন খারাপ হতে যাবে? হয়তো ওর প্রতি কৃতজ্ঞতা থেকেই একটা খারাপ লাগা তৈরি হয়েছে। আর এক বাড়িতেই তো ওরা এতগুলো দিন থেকেছে, তাই একটা অভ্যেস হয়ে গেছে হয়তো। অভ্যেস বদলাতে হবে, সেই জন্যই বোধহয় ওর মনটা এমন আনচান করছে। কিছু কিছু সময় আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মন আর মস্তিষ্কের লড়াইয়ে আমরা নাজেহাল হয়ে যাই। আমাদের নীলুরও এখন হয়েছে সেরকমই অবস্থা। বেচারি মন আর মাথার লড়াইয়ে পুরো ব্যতিব্যস্ত। একদিকে মন ঠোঁট উল্টে বলে ওই গম্ভীর লোকটার প্রতি ও দুর্বল হয়ে পড়েছে নিজের অজান্তেই, আবার অন্যদিকে মস্তিষ্ক চোখ রাঙায়। তার বক্তব্য হলো এই লোকটা তার জীবন দাতা, আর সেই জন্যই ওর প্রতি সে কৃতজ্ঞ। ব্যাস, আর কিছু নয়। মন আর মাথার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে সেটা বলা তো সময় সাপেক্ষ। দেখা যাক কি হয়। তার চেয়ে চলুন বরং আমরা টাইম মেশিনে চড়ে 2-4 দিন আগে ফিরে যাই।
ঠিক কোন ঘটনা আমাদের রাফ অ্যান্ড টাফ নীলুর মনে প্রভাব ফেলল একটু দেখে আসা যাক। নারায়ণ পুজোর পর 2 দিন কেটে গেছে, আর এই 2 দিনে অপলা দেবীর সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে নীলুর। তুমি আর নীলাশা থেকে প্রমোশন দিয়ে সোজা তুই আর নীলুতে পৌঁছেছেন উনি। ওনার বোনের থেকে ফোনে অনেকবার এই মেয়েটার প্রশংসা শুনেছেন, আর সেই থেকে ওকে সামনে থেকে দেখার ইচ্ছে ছিল। দেখা হবার পর বুঝলেন ওনার বোন মানে অনু যা যা বলেছিল ওর সম্পর্কে তার একটাও ভুল নয়। মেয়েটা বড্ড ভালোবাসে অনুকে। ওদের দুজনকে দেখে মনে হয় যেন মেয়ে আর মা। মেয়েটার মুখটা বড্ড মায়া মাখা। এই 2 দিনেই ওর ওপর কেমন যেন মায়া পড়ে গেছে ওনার। সেদিন সন্ধেবেলায় চায়ের টেবিলে একটা ঘরোয়া গোল টেবিল বৈঠক বসেছে। অপলা দেবী, ওনার স্বামী আর অনুরাধা দেবী, এই 3 জনে আলোচনায় ব্যস্ত। দেখলেই বোঝা যায় কোনো একটা বিষয়ে গভীর আলোচনায় মগ্ন তারা। অভি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পড়ায় আড্ডায় যোগ দিতে যায়, কিন্তু আড্ডার বিষয়বস্তু শুনেই মুখটা বাংলার পাঁচের মতো করে ওখান থেকে উঠে যায়। ওর মুখ দেখে মনে হচ্ছিল কেউ যেন ওর মুখে কালমেঘ পাতার রস ঢেলে দিয়েছে। তো আলোচনার সারমর্মটা হলো এই যে ছেলেদের বয়স হয়ে যাচ্ছে, এবার ছেলের বউ আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অভির জন্য তো মেয়ে দেখা চলছেই, এবার অনিশের জন্য মেয়ে দেখা শুরু করতে হবে। ও দাঁড়ান, অনিশের পরিচয়টাই তো দিতে ভুলে গেছি। অনিশ হলো অপলা দেবীর একমাত্র ছেলে, মানে আমাদের অভির 1 বছরের বড় দাদা। অবশ্য ওরা দাদা ভাইয়ের থেকেও বন্ধু বেশি। ছোটবেলা থেকেই দুজনের একেবারে গলায় গলায় ভাব। তো সেই অনিশের জন্য এখন মেয়ে খোঁজা হচ্ছে, আর অপলা দেবীর মেয়ে হিসেবে আমাদের নীলাশাকে বড়ই মনে ধরেছে। আর এই কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই অভির মুখের নকশাই পাল্টে গেছে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা কেমন জটিল আকার ধারণ করেছে। হ্যাঁ রে অনু, অনির জন্য তো আমরা মেয়ে খুঁজছি, আর নীলাশাকে আমাদের খুব ভালো লেগেছে। তো ওকে যদি অনির বউ করি কেমন হবে বলতো? তোর কোনো আপত্তি নেই তো? তুই রাজি থাকলে তবেই ওর সাথে কথা বলবো। দিদির এমন কথা শুনে অনুরাধা দেবী হাসবেন নাকি কাঁদবেন ঠিক করে উঠতে পারছিলেন না। প্রথমে মুখে একটু গাম্ভীর্য এনে তারপরে হেসে ফেললেন। গলাটা যতটা সম্ভব নামিয়ে দিদির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, দিদি, রাতে একবার আমার ঘরে তুই আর জামাইবাবু আসিস, কথা আছে। এইদিকে আমাদের চোখের সামনে বা আড়ালে অনেক কিছুই ঘটনা ঘটছে জানিস তো। ফোনে তো এত কিছু বলা যায় না, তাই বলা হয়নি তোকে। তো সেদিনকার মতো আলোচনা সভা ওখানে স্থগিত রাখা হলো। তবে ওরা খেয়ালও করলো না যে ওদের এই আলোচনার সামান্য কিছু অংশ অভি ছাড়াও আরও একজনের কানে গেছে, আর তারপর থেকে সে একটি গুরুতর রোগে, মন খারাপ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এটা তো গেল সেদিন সন্ধ্যার কথা। এবার আরও একটি ঘটনার কথা জেনে নেওয়া যাক, যার ফলস্বরূপ আমাদের নীলু রানীর মন খারাপের পাশাপাশি মনের মধ্যে আরও অনেক অনুভূতি দানা বেঁধেছে। কিন্তু কি, কেন, সেসব কিছু তিনি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না। দেখা যাক সময় কি বলে। নীলু যে কলেজে পার্ট টাইম করতো, সেই কলেজে ওর ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মিলে ওর জন্য একটি বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল সেদিন। অনুষ্ঠান মিটতে মিটতে প্রায় বিকেল হয়ে যায়। ওর কিছু কলিগ কাম বন্ধুরা মিলে নীলাশাকে ধরে বলে যে ওদের ট্রিট চাই। এই, তুই তো কদিন পর চলে যাবি, তোর সাথে আবার কবে দেখা হবে ঠিক নেই। আর চাকরি পাবার পর তোর যে খাবানোর কথা ছিল সেটা কবে হবে শুনি। চল, আজই আমাদের ট্রিট দিতে হবে, আর সেই সঙ্গে একটু আড্ডা দেওয়াও হবে। এরপর আবার সবাই এক জায়গায় কবে হতে পারবো তার তো ঠিক নেই বল। আর শোন, নতুন জায়গায় গিয়ে নতুন কলিগ পেয়ে যদি দেখি আমাদের ভুলে গেছিস, তাহলে দেখ, মা কালীর দিব্যি বলছি, আমরা 3 জন মিলে গিয়ে তোকে চাঁদা তুলে পিটিয়ে আসবো, মনে থাকে যেন। এই 2-3 জনের সাথে নীলুর খুব ভালো সম্পর্ক, এদের খুব ভালোবাসেও, আর এরাও নীলুকে খুব ভালোবাসে। ও যখন ভেঙে পড়েছে কিংবা হাল ছেড়ে দেবার কথা ভেবেছে, এই মানুষগুলো প্রতি মুহূর্তে ওকে উৎসাহ দিয়েছে, নিজের প্রতি বিশ্বাস হারাতে বারণ করেছে। যতই নতুন মানুষদের সাথে পরিচয় হোক না কেন, এদের ভোলা অসম্ভব। তো ওদের আবদার মেটাতে ওদের কলেজ থেকে একটু দূরের একটা ক্যাফেতে গিয়ে বসলো ওরা। সময়টা বেশ ভালোই কাটছিল, কিন্তু বাদ সাধলো কোণের দিকে টেবিলটা। আচ্ছা, ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক।
নীলুর বন্ধুদের খাওয়া প্রায় শেষের দিকে। ও বিলটা মেটাতে যাবে এমন সময় চোখ পড়ল কোণের দিকের একটা টেবিলে, আর দেখল ওর ভীষণ চেনা একজন মানুষ একটি অতীব সুন্দরীর সাথে হেসে হেসে কথা বলছে, আবার সুন্দরীটির বাড়ানো হাতে হাতও মেলাচ্ছে। সেটা দেখার পর ওর ভেতরে হঠাৎ করে ভীষণ রাগ, অভিমান, কষ্ট এসে ভিড় জমাতে লাগলো। ও এক মুহূর্ত দেরি না করে বিল মিটিয়ে বেরিয়ে এলো ওখান থেকে, আর বন্ধুদের বলল যে ওর শরীর ভালো লাগছে না, তাই বাড়ি চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে ওর ওই ভীষণ চেনা মানুষটিকে। ঠিকই ভেবেছেন, ওটা আমাদের অভি ছিল। ওর এক ক্লায়েন্টের সাথে মিট করার কথা ছিল ওই ক্যাফেতে, আর ওই সুন্দরীটি ওর ক্লায়েন্ট ছিল। সেদিন বাড়িতে ফিরেই অনেকক্ষণ ঘরে দরজা আটকে বসেছিল নীলু। মনের ভেতরে একটা তীব্র ব্যথা অনুভব করছিল। ভীষণ কান্না পাচ্ছিল ওর। কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকাচ্ছিল। অনুরাধা দেবী বেশ কয়েকবার ডাকতে এসেছিলেন, কিন্তু ও ঘুমিয়ে পড়ার ভান করে পড়েছিল। মনির কাছে গেলেই মনি ধরে ফেলবে যে ওর মন খারাপ, আর মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে কি বলবে ও? নিজেই তো বুঝে উঠতে পারছে না যে অভিরাজের সাথে ওই মেয়েটাকে দেখে কেন এত খারাপ লাগলো ওর। ধুর, এই কথাগুলো কারোর সাথে যদি শেয়ার করতে পারতো তাহলে বোধহয় মনটা আর মাথাটা দুটো একটু হালকা হতো। এই ভাবনা মাথায় আসতেই একজনের মুখ ভেসে উঠল চোখের সামনে। সঙ্গে সঙ্গে মুঠো ফোনটা হাতে তুলে নিয়ে ফোন করলো তাকে, ওর প্রিয় বন্ধু তিয়া ওরফে তিয়াশাকে। এদিকে বাড়ি ফিরে নীলাশাকে খাবার টেবিলে দেখতে না পেয়ে অভি ওর মাকে নীলুর কথা জিজ্ঞাসা করেই ফেলল। অনুরাধা দেবী জানালেন যে সন্ধ্যায় ফেরার পর থেকে ও ঘরেই আছে। আমি গেছিলাম ওকে দুবার ডাকতে, মেয়েটা বোধহয় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। সারাদিন তো অনেক ধকল যায় ওর, একটু ঘুমাচ্ছে, ঘুমোক, আমি একটু পরে ওকে ডেকে খাইয়ে দেব। কিছুক্ষণ পর অভি নিজেই গেল ওর সাথে কথা বলতে। দরজাতে টোকা মারতে যাবে এমন সময় দরজাটা খুলে গেল। আরে নীলাশা, আপনাকে ডাকতে যাচ্ছিলাম। মা নাকি আপনাকে কয়েকবার ডেকে ডেকে চলে গেছে। ঘুমিয়ে পড়েছিলেন না? শরীর খারাপ নাকি? আর আপনার ফোনটা কোথায় বলুন তো, একবার চেক করে দেখুন কতবার ফোন করেছি আপনাকে। এতক্ষণ নিজের মোবাইলে কিছু টাইপ করতে করতে এক নাগারে এতগুলো কথা বলে যাচ্ছিল অভি, কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবার পরেও ওপাশ থেকে কোনো বাক্যবান আসছে না দেখে বেশ কৌতূহল নিয়ে সামনের মানুষটার মুখের দিকে তাকায় ও। আর তারপরেই খুব বড়সড় একটা ধাক্কা লাগে ওর মনে। নীলাশার মুখটা কেমন যেন থমথমে লাগছে, চোখ দুটো বেশ লাল হয়ে আছে। মনেই হচ্ছে চোখ দুটো থেকে কিছুক্ষণ আগে ভারী বর্ষণ হয়েছে, আর গালের কাছে শুকিয়ে যাওয়া জলের দাগই তার জলজ্যান্ত প্রমাণ। অভি ভীষণ চিন্তায় পড়ে যায়। বিকেলের দিকে ওই ক্যাফেতে তো অভি ওকে দেখেছিল, তখন তো ঠিকই ছিল মনে হলো। তাহলে এইটুকু সময়ে হঠাৎ কি এমন হলো যার কারণে মেয়েটা এতটা কষ্ট পেয়েছে? একবার ভাবলো ওকে ওর কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করে, কিন্তু তারপর মনে হলো মেয়েটা যদি নিজে থেকে ওর সাথে ওর কষ্ট শেয়ার করে তাহলে ঠিক আছে, কিন্তু ওর নিজে থেকে কিছুই জানতে চাইবে না। কি দরকার আবার খুঁচিয়ে ঘা করার? নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপারই হবে, নইলে এই মেয়েটাকেও যতটা চিনেছে সহজে ভেঙে পড়ার মেয়ে তো নয়। থমথমে পরিবেশটা একটু হালকা করতেই অভি মজা করে কিছু কথা ছুড়ে দিয়েছিল উল্টো দিকে, কিন্তু উল্টো দিক থেকে যে এরকম ভয়ানক প্রতিক্রিয়া আসতে পারে সেটা ওর ভাবনারও বাইরে। এই যে মিস ঝগড়ুটে, থুড়ি মিস পেতনি, না মানে নাকের আর চোখের জল মিলেমিশে আপনার মুখের দশা যা হয়েছে, তাতে ভূতেরা ওদের দলের সদস্য ভেবে ভুল করতে পারে আর কি। যান যান, ফ্রেশ হয়ে নিন, নইলে বলা তো আর যায় না, আপনার মনই আবার আপনাকে দেখে ভিড় মিখেতে পারে। অনেকক্ষণ ধরে অভির কথাগুলো বিনা বাক্য ব্যয়ে হজম করছিল নীলাশা, কারণ তিয়া ওকে বলেছে মাথা ঠান্ডা করে নিজের মনকে জিজ্ঞাসা করলেই নাকি ও জানতে পারবে যে ওর তখন ওরকম রাগ আর কষ্টের মিশ্র অনুভূতি কেন হয়েছিল। কিন্তু এই ছেলেটা ওকে শান্ত থাকতে দেবে না, ঠিক পেছনে লাগবে। নিজেকে অনেক কষ্টে সামলে দাঁত কিরমির করে বলল, আমাকে যা খুশি লাগুক আপনাকেও তো ভাবতে হবে না, নিজের চরকায় তেল দিন তো। আর শুনুন, আমার সব ব্যাপারে আপনি নাক গলাবেন না একদম। জানি আপনার নাকটা লম্বা, তাই যেখানে সেখানে গলিয়ে দেন, কিন্তু এরপর থেকে নাক গলালে আপনার ওই সুন্দর নাকটা কুচুত করে কেটে উড়িয়ে দেব বলে দিলাম। তারপর আপনার সুন্দরী প্রেমিকা আর পাত্তা দেবে না আপনাকে।
আর সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবেন? বেশ হবে। আর আমাকে এতবার ফোন করার হয়েছেটা কি? বেশ তো গাল গপ্প চলছিল। শেষ কথাগুলো বলে মুখ বাঁকায়ও। অভি একটু মুচকি হেসে নিজের মনেই বলে, বাপরে, আমার ঝাঁসির রানী তো পুরো নিজের ফর্মে ফিরে এসেছে দেখছি। কিন্তু আমার সুন্দরী প্রেমিকা কোথা থেকে জুটলো আর গাল গপ্পই বা কার সাথে করলাম সেটাই তো বোঝা গেল না। না মানে আমার এই ঝোগরুটে রানী ভদ্রমহিলাকে তো মনের কথা বলাই হলো না এখনো। তাহলে আবার প্রেম করলামই বা কবে, আর প্রেমিকাই বা হলো কবে? এই নিজের মনে কি বিড়বিড় করছেন? হ্যাঁ, গালাগাল দিতে হলে জোরে দিন, দেখি কত সাহস আপনার। অভিকে বিড়বিড় করতে দেখে একটু ঝাঁঝালো স্বরে কথাগুলো বলে নীলু। আমার ঘাড়ে একটাই মাথা ম্যাডাম, আমার নাকের মতো মাথাটাও যদি কুচুত করে উড়ে যায় কি হবে বলুন তো? যেন ভীষণ ভয় পেয়েছে এই রকম মুখ করে বলে কথাগুলো। নীলাশার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে, আবার বলতে শুরু করে, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? মানে যদি অভয় দেন আর কি। বলছিলাম যে নিজের জর্গায় তেল দেব বুঝলাম, আমার নাকটা সুন্দর সেটাও বুঝলাম, কিন্তু আমার সুন্দরী প্রেমিকার কেসটা ঠিক মাথায় ঢুকলো না আমার। না মানে যদি একটু বুঝিয়ে বলতেন ভালো হতো আর কি। গরম তেলে জল দিলে যেমন অবস্থা হয় এই ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকমই হলো। এতক্ষণ ধরে বহু কষ্টে রাগটাকে সামলানোর চেষ্টা করছিল নীলু, কিন্তু অভির এই দাঁত বের করে কথা বলার ধরনটা ওর বিকেল থেকে আটকে রাখা রাগটাকে আরও বেশি উস্কে দিল। আর তার ফলস্বরূপ যে ঘটনাটা ঘটল সেটার জন্য শুধু অভি কেন, নীলু নিজেও একদমই প্রস্তুত ছিল না। সামনে দাঁড়িয়ে থাকা অভিকে ভীষণ রকম চমকে দিয়ে ওর জামার কলারটা দু হাতে চেপে ধরল। তারপর ওর মুখের সামনে নিজের মুখটা নিয়ে গিয়ে হিস হিসে গলায় বলতে লাগলো, তুই তো কচি বাচ্চা রে, তাই মাথায় তো কিছুই ঢুকবে না কেন? আজ বিকেলে ক্যাফেতে প্রেমিকার সাথে দাঁত কেলিয়ে কথা বলিসনি, হাত ধরিসনি, আবার ন্যাকামো মেরে বলা হচ্ছে প্রেমিকার কেসটা মাথায় ঢুকছে না। ঢং দেখলে মনে হয় মেরে থোবরা বিগড়ে দি। আর তোর ওই সুন্দরী ন্যাকা প্রেমিকাকে দেখে মনে হচ্ছিল এক ঘুষি মেরে ওর দাঁতগুলো ভেঙে দি। যত সব ন্যাকামি। মানে ভেবে দেখুন, খালি আপনি থেকে সোজা তুই দে প্রমোশন নাকি ডিমোশন, কোনটা বলুন তো? নীলাশার এহেন আচরণে আমাদের হিরোর তো প্রাণ যায়। আর হবে নাই বা কেন বলুন? নিজের প্রিয় মানুষটা এত কাছে আছে, তার ওপর আবার এমন রণচণ্ডী মূর্তি তার। আর এতক্ষণে ওর ঝাঁসি রানীর কান্নাকাটির কারণটাও ওর বেশ ভালো মতোই বোধগম্য হয়েছে। তাই তো ওর অবস্থা এখন ওই যে কি যেন একটা বলে না, বাটারফ্লাই ইন দ্য স্টোমাক না কি, এটারই মতন। নিজের এরকম ব্যবহারে নিজে এতটাই অবাক হয়ে গেছিল যে ঘটনার আকস্মিকতায় অভির কলারটা যে হাতের মুঠোয় ধরা সেটাই ভুলে গেছে নীলু। অভি এই সুযোগে মুচকি হেসে ওর নাকটা একটু টিপে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এতক্ষণে মাথায় ঢুকলো ম্যাডামের মানুষ থেকে পেতনিতে কনভার্ট হবার কারণটা? ওই যে সুন্দরীটি ক্লায়েন্ট ছিল, তবে প্রেমিকা একটা আছে বটে আমার, তাও আবার গুপ্ত। মানে সে একটা আস্ত গবেট, কিছুই বোঝে না। কি করে তাকে বোঝানো যায়? একটা প্ল্যান দিন তো ম্যাডাম। সেদিনকার ওই ঘটনার পর নীলাশার উত্তরের জন্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে অভি ওখান থেকে চলে গেছিল। আর তার সাথে নীলুকে দাঁড় করিয়ে দিয়ে গেছিল একরাশ জিজ্ঞাসা চিহ্নের মুখে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে কেটে গেছে আরও কয়েকটা দিন। ইতিমধ্যে কোকিলেরা কুহু সুরে জানিয়ে দিয়ে গেছে যে শহরে বসন্ত এসে গেছে। রুক্ষ শীতের শেষে ঋতুরাজের আগমনে প্রকৃতিও যেন খুশির আমেজে মেতে উঠেছে। পাতা ঝরার মরশুমের বিদায়ের খবর পেয়েই গাছেরা নতুন কিশলয়ে সাজিয়ে তুলেছে নিজেদের। মোট কথা, বসন্তের আগমনে সবাই মনের খুশির আনাগোনা। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। গানটা নিজের মনে গুনগুন করছে নীলু। আসলে বসন্তকাল ওর বরাবরই প্রিয়, আর এই প্রেমের মরশুমে মনটা যে বেশ ফুরফুরে থাকবে এটাই স্বাভাবিক। তার ওপর আবার আমাদের মিস ঝগরুটে জীবনে প্রথমবার প্রেম পড়েছে বলে কথা। আর শুধু পড়েছে বললে ভুল হবে, পড়ে একেবারে হাবুডুবু খাচ্ছে আর কি। টিয়াকে ওরে আচমকা প্রেমে পড়ে হাবুডুবু খাবার খবরটা দিতেই সে তো আনন্দের চোটে খানিকটা নেচেই নিয়েছিল। এই টিয়া, শোন না, তুই সেদিন বলছিলি না যে নিজের মনকে জিজ্ঞাসা করতে? হ্যাঁ, তো ইলা দেবী আপনার মন কি উত্তর দিল শুনি? টিয়া খুব কৌতূহল নিয়ে কথাটা বলে। টিয়ার কৌতূহলে এক বালতি জল ঢেলে দিয়ে নীলু বলে উঠল,
না মানে বুঝতে পারছি না ঠিক, তাই তো তোর সাহায্য চাইছি। তুই তো অনিদার সাথে সেই কবে থেকে প্রেম করছিস বল? আচ্ছা, তুই কি করে বুঝলি যে তুই অনিদাকে ভালোবাসিস? মানে এই প্রেমে পড়ার সিমটমসগুলো কি কি? আমি পরপর বলছি, তুই লিস্ট কর। 1 নম্বর লক্ষণ হলো পেট কনকন, 2য় লক্ষণ হলো মাথা ঝনঝন, 3 নম্বর হলো চোখে সর্ষের ফুল দেখা, 4র্থ সিমটমস হলো কানে কম। তিয়ার ফাজলামি ধরতে পেরে ওকে ওখানেই থামিয়ে দিয়ে কপট রাগ দেখিয়ে নীলু বলতে থাকে, ধুর, তুই আজকাল আমাকে একদম আর সিরিয়াসলি নিস না। তোর বেস্ট ফ্রেন্ডের জীবন মরণ সমস্যা, কোথায় একটা সমাধানের রাস্তা বলে দিবি তা নয়, সেই থেকে ফাজলামি মেরে যাচ্ছিস। দূর, কথাই বলবো না তোর সাথে। কথাগুলো বলেই কলটা কেটে দিতে যাবে, এমন সময় ফোনের ওপাশ থেকে তিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। রাগ করে না রাগুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। ছড়াটা গুলিয়ে গেল বোধহয়, তাই না রে? ওরে পাগলি, অত রাগিস কেন? তুই রেগে যাস বলেই তো তোকে আরও রাগাতে ভালো লাগে। মনে আছে ইলা তোর, ছোটবেলায় তুই ঝগড়া করে রেগে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকতিস, আর আমি এই সব ভুজুং ভাজুং ছড়া বলে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতাম। আর কে বলেছে হ্যাঁ তোকে আর গুরুত্ব দিই না আমি? সে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমার প্রত্যেকটা কথা, প্রতিটা অনুভূতির সাক্ষী আমার ইলা। আর তোরও জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা অনুভূতির সাক্ষী আমি, তোর তিয়া। এরপরেও ম্যাডাম আপনার মনে হয় যে আমি তোকে সিরিয়াসলি নিই না? কি ম্যাডাম, এখনো রাগ কমলো না? আচ্ছা, এবার কি আপনার তাকে ধরে আনবো রাগ ভাঙাতে, নাকি নাকি তার ওপরও রেগে থাকবেন? বলুন বলুন। তিয়ার কথা বলার ধরনে নীলু আর রেগে যাবার অভিনয় করতে না পেরে হেসে ফেলে। ধুর বাপু, আমাকে একটু রেগে থাকতেই দেয় না মেয়েটা, ঠিক রাগ ভাঙিয়ে ফেলে। আচ্ছা, অনেক রাগ দেখানো হয়েছে, এবার শোন। তুই যে তোর অভিরাজের প্রেমে পড়েছিস, আর সেটা বেশ গুরুতরভাবে, সেটা আমি বেশ বুঝতে পারছি। এবার কথা হলো, তার মনের কথাটাও তো জানতে হবে। তুই যতটা আমাকে বলেছিস তাতে আমার মনে হচ্ছে অভিরাজ দাও তোকে পছন্দ করে। সেও হয়তো তোর মন বোঝার চেষ্টা করছে। তুই শিলিগুড়ি যাবার আগে নিজের মনের কথাটা অভিরাজ দাকে জানিয়ে দিস। আমি জানি আমার ইলা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মেয়ে হয়ে আগে প্রপোজ করতে তুই পিছিয়ে আসবি না, কি তাই তো? 3 দিন পর দোল, মনের মানুষকে মনের কথা জানানোর এর থেকে ভালো দিন বোধ করি আর হয় না। এক নাগারে এতগুলো কথা বলে থামে তিয়া। যথা আজ্ঞা টিচার সাহেবা, আপনি যা বলছেন তাই হবে। এই তুই টিচার না হয়ে প্রেম রোগ বিশেষজ্ঞ হলে বোধহয় বেশি ভালো হতো। এভাবেই চলতে থাকে দুই প্রাণের সখীর টক মিষ্টি ঝাল কথোপকথন। ও হ্যাঁ, ইলাকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমাদের তিয়া রানী আমাদের মিস ঝগড়ুটোকে ইলা বলে ডাকে। ওর কথা হলো, সবাই তো ওকে নীলু বলে, তাহলে ওর তো কিছু স্পেশাল নাম দেওয়া উচিত। তাই সেই থেকে নীলাশার নাম হয়ে গেছে ইলা। নীলাশা ঠিক করেই নিয়েছে যে দোলের দিনই ওর মনের রঙে রাঙিয়ে দেবে ওর মনের মানুষকে। অপর প্রান্ত থেকে কি উত্তর আসবে সেটা নিয়ে যদিও হালকা একটা ভয় আছেই, তবুও বলেই ছাড়বে মনের কথা। দোলের পরের দিনই তো ওর যাওয়া, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। তাই মনের কথা মনে জমিয়ে না রেখে বলে দেওয়াই ভালো। আর মানুষের জীবনের তো কোনো নিশ্চয়তা নেই কখন কি হয়, যদি কোনোদিন বলাই না হয়। নিজের এরকম ভাবনা চিন্তায় মনটা মেঘলা হয়ে যায় হঠাৎ করেই। চোখের নিমেষে কেটে গেছে 2টো দিন। কাল দোল, রঙের উৎসব, সমস্ত ধূসরতায় খুশি রং ছড়িয়ে দেবার দিন, কাছের মানুষদের মনের রঙে রাঙিয়ে তোলার দিন। দোলের দিন প্রতি বছর অভিদের বাড়িতে সকালে রাধা মাধবের পুজো হয়। পুজোর পর ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে তারপর শুরু হয় দোল খেলা। পাড়ার কচি কাচারা আসে রং খেলতে, তারপর কিছু আত্মীয় স্বজনও আসেন। কিন্তু অভি দোলে এই শেষ কয়েক বছর বাড়ি থাকে না। আসলে ভালো লাগে না ওর। পুরনো কিছু ঘা দগদগে হয়ে ওঠে দোল এলেই। আর গত কয়েক বছর তো ব্যাঙ্গালোরে ছিল, তাই এমনিতেও আসা হয়নি এখানে। তবে এবারের দোলটা অভির কাছে ভীষণ আলাদা, ভীষণ স্পেশাল। কারণ এই দোলেই ওর মনের করে জমিয়ে রাখা কথারা ডানা মেলে উড়ে যাবে ওর মিস ঝগড়ুটের কাছে, ওর প্রিয়তমার কাছে।
আর তার ওপর অনেকদিন পর ওর দাভাই আসছে এবছর দোলে। মানে সব মিলিয়ে অভির মনটা বেশ ফুরফুরে। দাভাই মানে অনিশের কথা মনে আসতেই অভির ভীষণ হাসি পেল। কদিন ধরেও ভীষণ জ্বালিয়েছে ছেলেটাকে। যেদিন শুনল ওর মানি দাদার সাথে নীলুর বিয়ের কথা বলছে, সেদিন রাতেই দাদাকে ফোনে সবটা জানিয়েছিল। আর এটা শোনার পর তো ওর দাদার প্রায় কেঁদে ফেলার অবস্থা। বেচারা 4 বছর ধরে প্রেম করছে, কিন্তু হেডমিস্ট্রেস মায়ের ভয়ে বাড়িতে কিছু জানাতে পারেনি। অভির সাথে ওর দাদা ভাইয়ের প্রেমিকা তিশার ভালো পরিচয় আছে। অভি ওকে বৌদি ভাই বলেই ডাকে। মেয়েটা খুব ভালো, ওর দাদা ভাইয়ের জন্য একেবারে পারফেক্ট। নীলাশার কথা দাদাকে অনেক আগেই বলেছিল, তবে ও নীলুর সম্পর্কে কি ভাবে সেটা সেদিনই শেয়ার করেছিল দাদার সাথে। আর তারপর থেকেই ওর দাদা কি প্রচণ্ড পরিমাণে যে ওর পেছনে লাগে বলার কথা নয়। ওর দাদাই তো সেদিন ওকে দোলের দিন প্রপোজ করার আইডিয়াটা দিয়ে বলল, জানিস ভাই, এই দিনটাই একেবারে পারফেক্ট হবে নীলাশাকে নিজের মনের কথা জানাবার জন্য, জানিয়ে দে। আর দেরি করিস না, ওর তো কলকাতার বাইরে পোস্টিং হয়েছে বললি, তাহলে তো আর কবে সামনাসামনি দেখতে পাবি ঠিক নেই, তাই আর দেরি না করে বলে দে। অভির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হু করতেই কালকে এক মুঠো আবির দিয়ে ওর প্রেয়সীর 2 গাল রাঙিয়ে দিয়ে বলবে যে ওকে কতটা ভালোবাসে। অভির মনে মনে বলা এই কথাগুলো বোধহয় উপরে বসে একজন শুনলেন বেশ মন দিয়ে। আর তারপরই মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী অর্থাৎ অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।